আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। সেই চ্যাপ্টারের আরও কিছু পরবর্তী টপিকগুলি হলো, প্রথম হচ্ছে শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশন, তারপর হচ্ছে স্থূল সংকেত মানে এম্পেরিক্যাল ফর্মুলা ও আণবিক সংকেত দ্যাট ইজ মলিকুলার ফর্মুলা, এবং সেই সঙ্গে গ্যাসমিতি বা ইউডিওমেট্রি, এবং এই সবগুলোর কিন্তু গাণিতিক সমস্যা সহ আমরা বিস্তারিত দেখে নেব। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। আলোচ্য টপিক হচ্ছে শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশন। তো প্রথমে দেখে নিচ্ছি আমরা পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতির ব্যাপারটা কি। বলেছে প্রতি 100 ভাগ ভরের কোনো যৌগে যত ভাগ ভরের কোনো উপাদান মৌল বা মূলক উপস্থিত থাকে সেই ভর নির্দেশক সংখ্যাকে ওই মৌল বা মূলকের শতকরা সংযুতি বলে। আবার বলছি, কতটুকু যৌগ? 100 ভাগ ভরের যৌগ, সেই যৌগটার মধ্যে কোনো একটা মৌল বা মূলক এর যত ভাগ ভর উপস্থিত থাকবে সেই ভর নির্দেশক সংখ্যাটাকে বলছি আমরা ওই যৌগে ওই মৌল বা মূলকের শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশন। বিষয়টা এখানে একটু আগে দেখে নিই। বলা হচ্ছে, ভাবলাম আমি একটা যৌগ জল H2O, এর মধ্যে 100 ভাগ যদি আমি জল নিই, 100 ভাগ ভরের জল নিই, তাহলে হাইড্রোজেন কত ভাগ থাকছে সেটা হবে হাইড্রোজেনের শতকরা সংযুতি এই যৌগে। অক্সিজেন কত ভাগ থাকছে সেটা হবে অক্সিজেনের শতকরা সংযুতি এই যৌগে। আমি হিসাবটা যদি এখানে করি তাহলে কি দেখা যাচ্ছে, আচ্ছা টোটাল এখানে এর আণবিক ওজন হচ্ছে 18, সেটা আমি নিচে দেব। আর হাইড্রোজেনের যদি বের করতে চাই তাহলে হাইড্রোজেনের ভর, এই 18-র মধ্যে হাইড্রোজেন কতটা আছে? হাইড্রোজেন হচ্ছে 2 ইন্টু 100% করলেই আমার হাইড্রোজেনের পরিমাণটা বেরিয়ে যাবে। ঠিক আছে, একই রকম করে অক্সিজেন যদি বের করি, এটা হাইড্রোজেনের পার্সেন্টেজ, অক্সিজেনের পার্সেন্টেজ যদি আমি বের করতে চাই তাহলে কি দাঁড়াবে? টোটাল 18, তার মধ্যে অক্সিজেন কত আছে? 16। ঠিক আছে, ইন্টু 100% করলেই আমি অক্সিজেনের শতকরা সংযুতি পেয়ে যাব। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? শতকরা সংযুতি বের করার নিয়মটা কীরকম দাঁড়াবে? সুতরাং শতকরা সংযুতি ইকুয়াল টু কি দাঁড়াবে? যৌগের আণবিক ভর বা সংকেত ভর, মানে যে যৌগের হিসাবপত্র করব সেই যৌগের আণবিক ভর বা সংকেত ভরটা নিচে নেব, সেই 1 গ্রাম অণু যৌগে মৌল বা মূলক যেটা নেব তার ভর কতটা আছে, এতর মধ্যে এটা কতটা আছে সেটা নিলাম, ইন্টু 100% করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে শতকরা সংযুতি। এখানে আরেকটা উদাহরণ আমরা দেখে নিচ্ছি। যেরকম বলেছে Fe2O3 যৌগে Fe এর শতকরা সংযুতি নির্ণয় করতে বলেছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, Fe2O3 এর আণবিক ওজন নেব নিচে, আর 1 গ্রাম অণু এই যৌগটার মধ্যে Fe এর ভর কত আছে সেটা উপরে নেব এবং ইন্টু 100% করে দেবো। আচ্ছা, Fe2O3 Fe এর হচ্ছে 56 পারমাণবিক ওজন, ইন্টু 2 দুটো আছে, প্লাস 16 ইন্টু 3, অক্সিজেনের 16 করে 3টা আছে, আর এইটুকুর মধ্যে Fe এর ভাগ কতটা এইটা, সেটাই উপরে গেল 56 ইন্টু 2 ইন্টু 100% করলে হিসাবপত্র করলে সেটা 70% দাঁড়াচ্ছে। আবার অক্সিজেনের যদি বের করতে চাই তাহলে কি দাঁড়াবে, সেই টোটাল নিচে এসেছিল 160, টোটাল ভাগ হচ্ছে 160 এর আণবিক ওজন, তার মধ্যে অক্সিজেনের ভাগ কতটা? 3 ইন্টু 16, 3 ষোলং কত? 3 ষোলং 48, সেটা অক্সিজেনের ভাগ, সেটা যাবে ওপরে, ইন্টু 100% করলে যেটা বেরোলো 30%। আশা করি বোঝা গেল। আমরা আরেকটা হিসাবপত্র করছি এখানে, সেটা এখানে দেখে নিচ্ছি কীরকম বিষয়। ভাবলাম যে গ্লুকোজ আছে C6H12O6, এই যৌগটার মধ্যে আমরা হিসাবপত্র করছি। তো এখানে আমি যদি কার্বনের কত পার্সেন্ট আছে, হাইড্রোজেনের কত পার্সেন্ট আছে, অক্সিজেনের কত পার্সেন্ট আছে বের করতে চাই, তাহলে কি করব? তাহলে প্রথমে কার্বনের পার্সেন্টেজটা বের করি, কার্বনের শতকরা সংযুতি কত বের করি। তাহলে এর আণবিক ওজন 6 ইন্টু 12 প্লাস 1 ইন্টু 12, হ্যাঁ 1 ইন্টু 12 প্লাস 6 ইন্টু 16, এটা অক্সিজেনের। এর মধ্যে কার্বনের বের করছি, তো কার্বনের অংশটা এইটা, তাহলে
6/72 উপরে দিলাম ইন্টু 100% করবো আমরা, এটা বেরোবে যেটা 40% বেরোবে, নিচেরটা 180 হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, 72 ডিভাইডেড বাই 180 ইন্টু 100%। একই রকম করে যদি আমি অক্সিজেনের ভাগটা বের করি, হাইড্রোজেনেরটা বের করি, তাহলে কি দাঁড়াবে হাইড্রোজেনের পার্সেন্টেজ শতকরা সংযুতি, সেটা বেরোবে হাইড্রোজেনের ভাগ কতটা 12, আর নিচে হচ্ছে 180 ইন্টু 100% যদি করি তাহলে দাঁড়াবে সেটা কত, সেটা দাঁড়াবে হচ্ছে 6.6% সম্ভবত সেটা দাঁড়াবে, হিসাবটা করে নেবে। আচ্ছা, এরপরে যদি আমরা অক্সিজেনের শতকরা সংযুতি বের করি এই যৌগে, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে কত, ওয়ের পার্সেন্টেজ সেটা দাঁড়াবে হচ্ছে অক্সিজেন কত 696 যাবে উপরে, আর 180 টোটালটা সেটা যাবে নিচে, ইন্টু 100% করলে সেটা বেরোবে 53.33%। একটু দেখে নেবে হিসাব করে। তাহলে এই গেল গ্লুকোজের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশন। এবার আরেকটা উদাহরণ আমি দেবো এখানে। ভাবলাম বলা হলো ক্যালসিয়াম ফসফেট CA3PO4 হোল টুয়াইস ক্যালসিয়াম ফসফেট। প্রশ্ন হলো এই ক্যালসিয়াম ফসফেট যৌগে P2O5 এর শতকরা সংযুতি নির্ণয় করো, এটা যদি প্রশ্ন হয়। তাহলে প্রথমেই একটা ঘটনা চোখে পড়ছে যে ক্যালসিয়াম ফসফেট যৌগ, এখানে P2O5 তো আলাদা করে নেই। এখানে একটা জিনিস জানা থাকতে হবে, এই ক্যালসিয়াম ফসফেট যে আছে এটাকে লেখা যায় 3CaO.P2O5, অর্থাৎ এটাকে ভাবতে পারি আমরা, এই ক্যালসিয়াম ফসফেট যৌগটাকে ভাবতে পারি ক্যালসিয়াম অক্সাইড এর 3 অণু এবং ফসফরাস পেন্টক্সাইডের একটা অণু যৌগ হিসেবে এই যৌগটা আমরা ভাবতে পারি। তাহলে এবার এর মধ্যে P2O5 এর শতকরা পরিমাণ বের করতে বলেছে, আমরা অঙ্কটা করছি। তাহলে এখানে দেখে নিচ্ছি আমরা ক্যালসিয়াম ফসফেটকে আমরা কী লিখেছি, 3CaO আর P2O5 এর যৌথ যৌগ, এভাবে লিখে নিচ্ছি ইকুইভ্যালেন্ট টু দিস। আচ্ছা, এবার কার P2O5 এর শতকরা পরিমাণ বের করছি, পার্সেন্টেজ অফ P2O5। আচ্ছা, এবার সেটা কত দাঁড়াচ্ছে, টোটালটাকে নিচে নিচ্ছি, তাহলে 3 ইন্টু 40 প্লাস 16, পি এর কত 31 ইন্টু 2, ও এর কত 16 ইন্টু 5, এটা টোটালটা আণবিক ওজন বের করে নিলাম বা সংকেত ওজন বলতে পারি আমরা। আর তার মধ্যে P2O5 এর অংশ কোনটা, এটা 31 ইন্টু 2 প্লাস 16 ইন্টু 5, এটা ডান দিকে ইন্টু 100% করে দিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে 62 প্লাস 80, নিচে দাঁড়াচ্ছে 3 ইন্টু 56 প্লাস 62 প্লাস 80 ইন্টু 100%। আচ্ছা, হিসাবটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে 142, নিচে হচ্ছে 3 6 18, 3 5 15 16 168 প্লাস কত 142 ইন্টু 100%। এবার হিসাবটা তুমি নিজেরাই করতে পারো, কত হবে হিসাবটা করে নেবে। যেটা বেরোবে সেটা হবে ক্যালসিয়াম ফসফেট যৌগে P2O5 এর শতকরা পরিমাণ। আশা করি বুঝে গেছো। এবার এখানে আমরা আরেকটা অঙ্ক দেখে নেব এর ওপর ভিত্তি করে, খুব সহজ অঙ্ক, ভালো করে খেয়াল করবে। আসলে দেখে নেওয়া যাক। বলেছে প্রশ্নটা কি বলছে, একটি যৌগে 28% নাইট্রোজেন ও 72% ধাতু ওজন অনুপাতে যুক্ত আছে। যৌগে ধাতুর 3টি পরমাণু 2টি নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত, ধাতুটির পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে আবার প্রশ্নটা দেখে নিচ্ছি, যৌগ একটা আছে যেখানে 28% নাইট্রোজেন এবং 72% ধাতু। আমি যে ধাতুটার যদি চিহ্ন এম ধরে নিই, নাইট্রোজেনের চিহ্ন তো এন, তাহলে কি বলছে ধাতুর 3টা পরমাণু নাইট্রোজেনের 2টো পরমাণুর সঙ্গে যুক্ত, তাহলে এইটা হয়ে যাবে ওই যৌগটার আণবিক সংকেত। এটা আশা করি বোঝা গেল। এইবার নাইট্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে 28%,
আর ধাতুর পার্সেন্টেজ হচ্ছে 72%, এটা বলে দিয়েছে। এই তথ্য থেকে এই এম যে ধাতু, যেটা চিহ্ন এম ধরেছি, সেই ধাতুটার পারমাণবিক ওজন কত সেটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। আসলে দেখে নেওয়া যাক কেমন করে করছি আমরা। একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, আমি কি করলাম, ধরে নিচ্ছি যৌগটির আণবিক সংকেত তো এই যে বের করলাম, সেটা M3N2, ধাতুটার চিহ্ন যদি এম হয় তাহলে আর কি। মনে করি ধাতুটির পারমাণবিক ভর হচ্ছে এ। তা ধাতুটির পারমাণবিক ভর যদি এ হয়, তাহলে এই যৌগের আণবিক ওজন কত হবে? আণবিক ওজন বা আণবিক ভর হবে 3A প্লাস 14 × 2, দ্যাট ইজ 3A প্লাস 28। আচ্ছা, যৌগটির ধাতুর শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ হচ্ছে আণবিক ওজন যাবে নিচে, ধাতুর পরিমাণ দ্যাট ইজ 3A যাবে উপরে, ইন্টু 100%। এটা প্রশ্নে বলে দিয়েছে যে যৌগে ধাতুর পরিমাণ আছে 72%, তাহলে দিস ইকুয়াল টু হবে 72, তাহলে এইটা ইকুয়াল টু 72। এখান থেকে হিসাব করলে যেটা বেরোয় A ইকুয়াল টু 24, তাহলে হিসাবটা নিজেরা একটু করে নেবে, দেখে নেবে। তাহলে ধাতুটির পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব হচ্ছে 24। আশা করি বোঝা গেল। তাহলে শতকরা পরিমাণ বা পার্সেন্টেজ, শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশন জিনিসটা গিয়ে আমরা আশা করি বুঝে গেলাম। আচ্ছা, নেক্সট টপিক যেটা আমরা আসবো সেটা হচ্ছে কি স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত জিনিসটা কি, আমরা এখন সেই বিষয়ে যাচ্ছি। স্থূল সংকেত আমরা দেখতেই পাচ্ছি, স্থূল সংকেত হচ্ছে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির পরমাণু সংখ্যাকে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে যৌগটির যে সরলতম সংকেত পাওয়া যায় তাকে ওই যৌগের স্থূল সংকেত বলে। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বলি, যে গ্লুকোজ যৌগ যদি নিই, গ্লুকোজে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। সংকেতটা তো আমরা জানতাম C6H12O6। তাহলে এখানে এদের পরমাণু সংখ্যা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, CH এবং O এর পরমাণু সংখ্যার অনুপাত দাঁড়াচ্ছে 6:12:6, দ্যাট ইজ 1:2:1। তাহলে গ্লুকোজ যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরমাণু সংখ্যার লঘিষ্ঠ অনুপাতটা হচ্ছে 1:2:1। এই হিসাবে যদি গ্লুকোজের সংকেত লিখি তাহলে দাঁড়াবে CH2O। এইটা হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা। স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা, এই এম্পিরিক্যাল ফর্মুলা এটার থেকে কিন্তু শুধুমাত্র জানা যায় যে যৌগটার মধ্যে কোন কোন মৌল আছে এবং তাদের পরমাণু সংখ্যার অনুপাত কত, শুধু সেটা জানা যায়। যৌগটার প্রকৃত একটা অণুতে কোন পরমাণু কতগুলো আছে সেটা কিন্তু জানা যায় না। ওকে, এবার চলে আসবো আমরা আণবিক সংকেত। আণবিক সংকেত কি বলছে? আণবিক সংকেত হচ্ছে যে সংকেত থেকে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায় তাকে যৌগটির আণবিক সংকেত বলে। আবার বলছি, যে সংকেত থেকে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায় তাকে যৌগটির আণবিক সংকেত বলে। যেমন গ্লুকোজের আণবিক সংকেত এইটা। এখান থেকে কী কী জানতে পারছি? গ্লুকোজের অণুতে প্রকৃত কার্বন পরমাণু আছে 6টা, হাইড্রোজেন পরমাণু 12টা এবং অক্সিজেন পরমাণু 6টা আছে, অর্থাৎ প্রকৃত পরমাণু সংখ্যা জানা যাবে। তাহলে এটা হয়ে গেল গ্লুকোজের আণবিক সংকেত। আশা করি বোঝা গেল। এবার আমরা যাব আণবিক সংকেত এবং স্থূল সংকেতের সম্পর্কটা কি। আণবিক সংকেত এবং স্থূল সংকেতের সম্পর্ক সেটা আমরা এখন আলোচনা করছি। আমরা দেখতেই পাচ্ছি যে আণবিক সংকেত ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত। এনটা কী জিনিস? এনটা হচ্ছে একটা ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। সেটার মান 1, 2, 3, 4, 5 এগুলো সব হতে পারে। তাহলে আণবিক সংকেত ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত, এটা আমরা জেনে গেলাম এখান থেকে। এরপরে জানবো আমরা আণবিক ওজন এবং স্থূল সংকেত ওজনের সম্পর্ক। আণবিক ওজন ও স্থূল সংকেত ওজনের সম্পর্কটা কীরকম? আণবিক ওজন ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত ওজন। এখানে একটা প্রশ্ন হচ্ছে, স্থূল সংকেত ওজন জিনিসটা কি? কিছুক্ষণ আগে আমরা দেখেছি গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে CH2O।
এখানে আমরা যদি হিসাব করি আণবিক ওজন নির্ণয় করার মতো বা সংকেত ওজন নির্ণয় করার মতো, তাহলে কার্বন হচ্ছে 12, অক্সিজেনের দুটো মিলে 2, এই হাইড্রোজেন দুটো মিলে 2, অক্সিজেনের একটা মিলে 16, টোটাল হচ্ছে 30। তাহলে যেহেতু এটা স্থূল সংকেত, গ্লুকোজের স্থূল সংকেত, এর থেকে আমি হিসাবপত্র করেছি, পেয়েছি 30, তাহলে 30 হয়ে গেল গ্লুকোজের স্থূল সংকেত ওজন। তাহলে স্থূল সংকেত ওজন আর আণবিক ওজনের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? আণবিক ওজন ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত ওজন। এখান থেকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাই যে কি স্থূল সংকেত ওজন এটা গেল। গ্লুকোজের যদি আমি আণবিক ওজন বের করি তাহলে বেরোবে হচ্ছে 180। তাহলে স্থূল সংকেত ওজন আর আণবিক সম্পর্কটা কি? এখানে গ্লুকোজের হিসাবে বললে আণবিক ওজন ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত ওজন। তাহলে n এর মান বেরিয়ে গেল 180/30, তাহলে হচ্ছে 6 বেরিয়ে গেল। তাহলে n এর মান কি করে পাই? n ইকুয়াল টু হচ্ছে আণবিক ওজন ডিভাইডেড বাই স্থূল সংকেত ওজন করলে n এর মান পেয়ে যাবো। n একটা সর্বদাই পূর্ণ সংখ্যা হবে। আশা করি বোঝা গেল। তাহলে এই গেল আমাদের কয়েকটা সম্পর্ক। এবার এখান থেকে একটা জিনিস করব, আমি পেয়েছি গ্লুকোজের স্থূল সংকেত ওজন হচ্ছে, পেয়েছি কোনটা একটু দেখে নিই জায়গাটা। স্থূল সংকেত পেয়েছি হচ্ছে CH2O, আণবিক সংকেত হচ্ছে C6H12O6, n এর মান পেয়েছি 6। তাহলে এই জিনিসকে অর্থাৎ CH2O কে আমি 6 দিয়ে যদি গুণ করি তাহলে এটা পাবো। এখানে গুণ করার হিসাবটা দেখো, C 6টা, তাহলে C6, H 6 দুগুণে 12টা, তাহলে H12O6, এইভাবে গুণ করতে হয়। তাহলে এটা স্থূল সংকেত, n দিয়ে গুণ করলে আমরা পেয়ে গেলাম আণবিক সংকেত। আশা করি বোঝা গেল। এবার আমরা একটা বিশেষ ধরনের অঙ্ক করব, ভালো করে খেয়াল করবে। প্রথমে অঙ্কটা দেখে নিচ্ছি, ভালো করে খেয়াল করবে এই ধরনের অঙ্কগুলো। আচ্ছা, বলেছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের একটা যৌগ। কার কার যৌগ? যৌগটা হচ্ছে কার্বন আছে, হাইড্রোজেন আছে ও অক্সিজেন আছে, এরকম একটা যৌগে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%। তাহলে নিশ্চয়ই অক্সিজেন কত আছে বের করতেই পারবো, সেটা বলেনি, আমরা বের করতে পারবো। আচ্ছা, বলছে ওই যৌগকে বাষ্পায়িত করলে দেখা যায় ওর বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.813 গুণ। তাহলে এখানে ওই জিনিসটা জেনে নিচ্ছি যে ওই যৌগটা যেটা আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত, তার বাষ্প ঘনত্ব হচ্ছে অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.813 গুণ। তাহলে আমাকে জানতে হবে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত। অক্সিজেনের আণবিক ওজন হচ্ছে 32, তাহলে বাষ্প ঘনত্ব হয়ে গেল 16। আমরা জানি m = 2d সেখান থেকে। তাহলে এই যৌগটার বাষ্প ঘনত্ব দাঁড়াবে 16 × 2.813, দ্যাট ইজ এখানে বেরোবে হচ্ছে 45। এটা করে রাখলাম, আমরা পরে সুবিধে পাবো। তো যাই হোক, এটা গেল হচ্ছে কি যৌগটার বাষ্প ঘনত্ব কী করে বের করলাম। আবার প্রশ্নে চলে যাচ্ছি। এবার বলছে যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। এই সমস্ত তথ্য থেকে যৌগটার স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করতে বলেছে। তাহলে অঙ্কটা কেমন করে করব? প্রথমেই আমরা বের করেছি যৌগটা কার্বন আছে 40%, হাইড্রোজেন 6.67%, অক্সিজেন তাহলে আছে 100 থেকে এই দুটোর যোগফল বাদ দিয়ে বেরোলো 53.33%। সবাই জানো, মোটামুটি করতেই পারবে। আচ্ছা, এবার এই অঙ্কটা আমি একটা ছকের সাহায্যে করেছি, এইভাবে করলে সুবিধা হয়। বইতে অন্য পদ্ধতিতেও পেতে পারো, যেটা সুবিধা হবে সেটা করবে। আমার পদ্ধতিটা দেখে নাও। বলছে মৌলকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, পরিমাণের অনুপাত। পরিমাণ কত? কার্বন 40 ছিল, পার্সেন্টেজ আর লিখলাম না, অনুপাত যেহেতু করছি পার্সেন্টেজ কেটে যাবে। তাহলে পরিমাণের অনুপাত 40, 6.67 এবং 53.33 নিলাম। এটা পরিমাণের অনুপাত। আমার স্থূল সংকেত বের করতে হলে চাই যেটা, সেটা হচ্ছে পরমাণু সংখ্যার অনুপাত। পরমাণু সংখ্যার লঘিষ্ঠ অনুপাত আমার চাই স্থূল সংকেত বের করতে গেলে। তাহলে আমি এই 40, এটা গ্রামে যদি ধরি, তাহলে 40 গ্রামের মধ্যে পরমাণু কত থাকবে? আমরা জানি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ মৌলের মধ্যে, ভাবলাম 40 গ্রাম কার্বন, কত পরমাণু আছে জানবো হচ্ছে, একে মূল সংখ্যা বের করতে হয় 40 ডিভাইডেড বাই তার পারমাণবিক ওজন হচ্ছে 12, এটা দিয়ে ভাগ করলে মূল সংখ্যা, আর এক এক মূলে থাকে n সংখ্যক, মানে অ্যাভোগাড্রো সংখ্যক, n দিয়ে গুণ করলে এটা পেয়ে যাব 40 গ্রাম। যদি আমি কি নেই, কার্বন নেই, তার মধ্যে পরমাণু সংখ্যা।
একই রকম করে হাইড্রোজেন এতর মধ্যে এটাকে তার পারমাণবিক ওজন দিয়ে ভাগ করলাম, এন দিয়ে গুণ করলাম। আবার এটাতে এই পরিমাণটাকে তার পারমাণবিক ওজন দিয়ে ভাগ করলাম, এন দিয়ে গুণ করলাম, তাহলে এইটা হয়ে গেল এর পরমাণুর সংখ্যা, এটা এর পরমাণুর সংখ্যা, এটা এর পরমাণুর সংখ্যা, অনুপাত করলে এন 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 কেটে যাবে। এইটার যে ভ্যালু বেরোলো সেটা হচ্ছে 3.33, এটা ভাগ করলে 6.67, এটা ভাগ করলে 3.33। এটা কি পূর্ণ সংখ্যার অনুপাত বেরোলো? না, পূর্ণ সংখ্যার অনুপাত বেরোয়নি। আমার টার্গেট হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাত বের করা। আচ্ছা, পূর্ণ সংখ্যার অনুপাত বের করতে গেলে একটা কায়দা এখানে যেটা করতে হবে, এই অনুপাতগুলোর মধ্যে যে লঘিষ্ঠ মানটা আছে সেই লঘিষ্ঠ মান দিয়ে এদের প্রত্যেককে ভাগ করতে হবে। তা 3.33 ছোট, একে ভাগ করলাম, একেও ভাগ করলাম, একেও ভাগ করলাম, এটা আসলো 1, এটা আসলো 2, এটা আসলো 1। এটা 2 এর একটু সামান্য কম বেশি হলেও 2 ধরব, তো এই 1:2:1 আসলো। তাহলে আমি দেখতে পাচ্ছি ওই যৌগটা, প্রদত্ত যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত 1:2:1। তাহলে যৌগটা স্থূল সংকেত হবে CH2O। আশা করি বোঝা গেল বিষয়টা। এইবার স্থূল সংকেত ওজনটা তাহলে বের করে নিই। স্থূল সংকেত ওজনটা কত আমরা সেটা বের করে নিচ্ছি। স্থূল সংকেত ওজন দাঁড়াচ্ছে হচ্ছে 30, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার যৌগটার বাষ্প ঘনত্ব আগে যেটা হিসাব দেখিয়েছে, যৌগটার বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.813 গুণ, অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16, তাহলে গুণ করলাম 45 বেরোলো। আচ্ছা, এইবার যৌগটার আণবিক ওজন, বাষ্প ঘনত্ব যদি 45 হয়, আণবিক ওজন তার দ্বিগুণ, 2 × 45 করলে 90 বেরোলো। এবার আমরা জানি এন কি, এন হচ্ছে আণবিক ওজন বা স্থূল সংকেত ওজন। আণবিক ওজন বেরিয়েছে কত? 90, স্থূল সংকেত ওজন বেরিয়েছে 30, তাহলে 3 হয়ে গেল তার এন এর মান। তাহলে আণবিক সংকেত ইকুয়াল টু কি জানি, এন ইন্টু স্থূল সংকেত, তাহলে 3 ইন্টু স্থূল সংকেত নিলাম, গুণ করার কাছে C3H6O3। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেল। এই ধরনের অঙ্কগুলো তোমরা করবে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে এখানে আমরা দেখেছি মানে আর দু একটা অঙ্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করছি। এখানে কি বেরিয়েছে? বেরিয়েছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পূর্ণ সংখ্যার সরলানুপাত যেটা বেরিয়েছে 1:2:1, মানে পরমাণু সংখ্যার সরলানুপাত যেটা বেরিয়েছে এটা। অনেক সময় দেখা যাবে এটা এরকম না হয়ে হতে পারে, হয়তো দেখা গেল 1.5:2:1 এরকম আসলো, মানে লঘিষ্ঠ অনুপাতটা দিয়ে ভাগ করার পরে এইটা না এসে এইটা আসলো। এবার এটা তো পূর্ণ সংখ্যার অনুপাত হলো না, তখন এইটাকে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাওয়ার কায়দা হচ্ছে সবগুলোকেই, দেখো এটা 1.5 আছে, 2 দিয়ে গুণ করলে 3, 2 দিয়ে গুণ করা, তাহলে 3:4:2, বাস এভাবে করতে হবে। যদি দেখা যায় এটা এরকম না হয়ে হলো হচ্ছে 1.33:1:2 এরকম যদি কখনো হয় অনুপাত, তাহলে দেখতে পাচ্ছি এটাকে 3 দিয়ে গুণ করলে এইটা মিলে 1 আর এটা 3 মানে 4, 3 দিয়ে গুণ করলে 4, 3 দিয়ে গুণ করলে 3, 3 দিয়ে গুণ করলে 6, তখন এভাবে 3 দিয়ে গুণ করে নিতে হবে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত 1:1.25:2 হলো। এটা কখনো বা অন্য কোনো মৌলের ক্ষেত্রে এই অনুপাতটা এরকম দাঁড়ালো ভাগ করার পর, মানে লঘিষ্ঠ অনুপাতটা দিয়ে ভাগ করার পর কথা বলছি, এরকম আসলো। তাহলে এটাকে কখনো 1 ধরা যাবে না। তখন দেখতে পাচ্ছি 4 দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা আসে 4, এটা হচ্ছে হয়ে যাবে 5, এটা আসবে হচ্ছে 8, তখন এইভাবে করতে হবে। তাহলে যদি এই ক্ষেত্রে ভাগ করার পর কোনো অনুপাতের মানটা কি কি আসে, যদি আসে হচ্ছে 1.5 কোনো একটা অনুপাত, তখন 2 দিয়ে গুণ করতে হবে সবাইকে। যদি 1.33 আসে তখন সবাইকে 3 দিয়ে গুণ করতে হবে। যদি 1.25 আসে তখন সবাইকে 4 দিয়ে গুণ করে আমাকে সেই মানটায় যেতে হবে। পূর্ণ সবগুলো অনুপাতকেই আমাকে এই গুণটা করে নিতে হবে, ঠিক আছে। বিষয় হচ্ছে আয়তন সংক্রান্ত রাসায়নিক গণনা। আয়তন সংক্রান্ত রাসায়নিক গণনা, ঠিক আছে। এবারে এখানে মেইনলি যেটা বলবো আর কি, গ্যাস
গ্যাসমিতি, যেটাকে আমরা বলি হচ্ছে ইউডিওমেট্রি, এই বিষয়ে আলোচনা করব। তাহলে প্রথমে জানবো গ্যাসমিতি জিনিসটা কী বা সংজ্ঞাটা কী। বলছে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক ও বিক্রিয়াজাত গ্যাসের আয়তন বিষয়ক গণনাকে গ্যাসমিতি বা ইউডিওমেট্রি বলে। কার? গ্যাসীয় বিক্রিয়া, যে বিক্রিয়ায় ধরলাম এ একটা গ্যাসীয় পদার্থ, বি আর একটা গ্যাসীয় পদার্থ, সেখানে বিক্রিয়া করে সি একটা গ্যাসীয় পদার্থ উৎপন্ন হলো, ডি আর একটা গ্যাসীয় পদার্থ উৎপন্ন হলো। সবগুলোই গ্যাসীয় হতে পারে, এদিকে সবগুলো গ্যাসীয় হতে পারে, বা অন্তত পক্ষে এদিকে একটা অন্তত গ্যাসীয় থাকতে হবে, এদিকে অন্তত পক্ষে একটা গ্যাসীয় থাকতে হবে, বাকিগুলো তরল বা কঠিন হলেও চলবে। তো এই ধরনের বিক্রিয়ায় গ্যাসীয় পদার্থ যেগুলো আছে তাদের আয়তনের সঙ্গে এদের আয়তনের যে সম্পর্ক, সেগুলোই আমরা গ্যাসমিতি নিয়ে আলোচনা করি। তাহলে এখানে গ্যাসমিতি দিয়ে আমরা কি কি করতে পারি সেটা একটু জেনে নিচ্ছি আমরা। গ্যাসমিতি দিয়ে প্রথম যেটা করতে পারি, আমি প্রাধান্য বিচারে করছি, গ্যাসীয় হাইড্রোকার্বন এর সংকেত নির্ণয় করা যেতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা করে দেখব সেটা। তাছাড়া কি করা যেতে পারে, কোনো একটা গ্যাস মিশ্রণে বিক্রিয়ক বিক্রিয়াজাত যাই হোক না কেন, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত গ্যাস মিশ্রণের আয়তনগত সংযুতি নির্ণয় করা যায়। এই মেইনলি দুটো হচ্ছে এই গ্যাসমিতির মূল আলোচ্য বিষয়। তাহলে প্রথমে আমরা গ্যাসমিতি যে করব, সেই গ্যাসমিতির জন্য প্রয়োজনীয় একটা যন্ত্র, যেটা ইউডোমিটার বলি আমরা, ঠিক আছে, সেই যন্ত্রটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিচ্ছি এবং আনুষঙ্গিক বিষয় সেখানেই আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, বিভিন্ন আকৃতির হতে পারে। তাহলে একটা হচ্ছে যেটা হয় ইউ আকৃতির একটা শক্তপোক্ত কাঁচের নল, সেটা থাকবে, তার একটা মুখ খোলা থাকবে এবং একটা মুখ হচ্ছে বদ্ধ থাকবে। এখানে কিছুটা পারদ নেওয়া থাকবে। এখানে বায়ুর চাপ যত, এখানেও চাপ একই থাকবে। দুটো সমান সমান যদি থাকে তাহলে বুঝতে পারো এদিকেও চাপ এত আছে, এদিকে এত চাপ আছে। এইটা কিন্তু বদ্ধ থাকছে। এবার এখানটায় দুটো হচ্ছে প্ল্যাটিনাম তারকে এই নলের ভিতরে ঢোকানো থাকে, সিল করে ঢুকিয়ে দেওয়া থাকে, এবং ওই তার দুটোর কিন্তু পরস্পরকে স্পর্শ করে না, খুব কাছাকাছি থাকবে, কিন্তু একটা আরেকটাকে স্পর্শ করবে না, লেগে যাবে না। কেন এরকম হয়? একটাতে এই যে তার দুটো যেগুলো আছে, সেই তার দুটোতে আমরা যদি কী করি, উচ্চ বিভবযুক্ত কোনো ব্যাটারি বা ইলেকট্রিক এর সাহায্য নিয়ে সেখানে যদি যুক্ত করে দিই, তাহলে এই কাচের ভেতরে নলের ভেতরে তার দুটো যে কাছাকাছি আছে, এখানে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হবে, ইলেকট্রিক স্পার্কিং হবে। আমরা জানি যখন দুটো পরিবাহী তারকে পরস্পর না স্পর্শ করে খুব কাছাকাছি রাখা যায়, তখন সেখানে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। তো এখানে প্রচণ্ড তাপের উদ্ভব হবে, সেই জন্য এটা করে রাখা হলো। আচ্ছা, এবার এইখানটায় এই যে নলের অংশটা আছে, যেটা ফাঁকা দেখতে পাচ্ছি, সেই অংশে কিন্তু দাগ কাটা থাকবে স্কেল অনুসারে। অর্থাৎ এখানে কোনো একটা গ্যাসীয় পদার্থ যদি আমরা নিই, তাহলে কত আয়তন আমরা নিয়েছি সেটা কিন্তু এখান থেকে বুঝে যাব। পরিষ্কার? তাহলে এইটা গেল একটা বিষয়। এইবার এইখানটায় গ্যাস ঢোকানোর জন্য যে কোনো দিকে ভাবলাম এইখান দিয়ে একটা কী করা থাকবে, নল কী করা থাকবে, ভালভযুক্ত নল। সেই ভালভযুক্ত নল এখানে লাগানো থাকবে। এটা দিয়ে প্রয়োজনে এখানে গ্যাস ঢোকানো যাবে, ঠিক আছে। এটা ভালভযুক্ত আছে অবশ্যই। আচ্ছা, এবারে এইখানটায় যে নলটা আছে, আচ্ছা এখানে আরেক রকম আমি দেখে নিচ্ছি, সেটাও ভালো হবে। এরকম হতে পারে, এরকম একটা নল হতে পারে যেটা দাগ কাটা থাকবে, সেখানেও দুটো তার একই রকম করে ঢোকানো থাকবে, আসলে একই কাজ করবে। এইখানে এটাকে একটা পারদপূর্ণ পাত্রে রেখে দেওয়া থাকবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এইখানে যে চাপ আর এখানের ভেতরকার চাপ সমান আছে, সেটা বোঝানোর জন্য। আচ্ছা, এবার
এইখানটায় সেই গ্যাস ঢোকানো কিন্তু যেতে পারে, সে বিভিন্ন পদ্ধতিতে ঢোকানো যায়। দু রকমের হতে পারে, কীরকম আকৃতি হলো সেটা প্রশ্ন না, কার্যনীতি কিন্তু দুটোর একই। এবার ভাবলাম আমরা একটা গ্যাসীয় হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করব। তাহলে গ্যাসীয় হাইড্রোকার্বন ভাবলাম CXHY আছে। CXHY যেটা, সেটা হতে পারে C2H2, হতে পারে C3H8, হতে পারে C2H4, অথবা অন্য যে কোনো হাইড্রোকার্বন হতে পারে। গ্যাসীয় হাইড্রোকার্বন হতে হবে। আমরা জানি মিথেন যদি হয় গ্যাসীয় হয়, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো সব গ্যাসীয় হয়। এই সমস্ত হাইড্রোকার্বন যে কোনো একটা গ্যাসীয় হাইড্রোকার্বন আমরা নিয়েছি। আমরা জানি না এর সংকেতটা কোনটা, আমরা জানি না, আমরা এর সংকেত নির্ণয় করব। এটা আমাদের টার্গেট, আমাদের যন্ত্রপাতি হচ্ছে এগুলো। এটা হচ্ছে ইউটোমিটার যন্ত্র, ঠিক আছে। এবার কি করতে হবে আমাদের এর সংকেত নির্ণয় করতে গেলে? প্রথমে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে সেগুলো আমরা বলছি। পরীক্ষা নিরীক্ষার মধ্যে প্রথমে এই নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা যে পরীক্ষা করব, সেই চাপ ও তাপমাত্রায় আমরা এর কিছু পরিমাণ গ্যাস এখানে ঢুকিয়ে দিলাম। কত ml ঢুকিয়েছি আমরা এখান থেকে পেয়ে যাব একই চাপে। এখানে ঢুকিয়ে দিলে পরে যে অ্যাডজাস্ট হবে চাপটা, সেই অনুসারে এখানে আয়তনটা আমরা স্কেল থেকে দেখে নিতে পারবো কত আয়তন নিয়েছি। আচ্ছা, তো নির্দিষ্ট একটা আয়তন এখানে নিয়ে নিলাম। এরপরে এখানে ঢুকিয়ে দিতে হবে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস। কত পরিমাণ অক্সিজেন গ্যাস ঢোকাবো? এর সম্পূর্ণ দহন হতে যত অক্সিজেন লাগবে মিনিমাম ততটা অক্সিজেন গ্যাস অথবা তার বেশি। মানে এখানে দহন হবে, এর যাতে কোনো অংশ বাকি না থাকে, পূর্ণ দহন যাতে হয়ে যায়, তার জন্য যত অক্সিজেন লাগবে সেটা দেওয়া হয়, তার বেশি একটু দেওয়া হয়, বাকিটা থেকে যাবে। আচ্ছা, এবারে এখানে কি করা হলো? এখানে কিন্তু এইভাবে গ্যাস ঢুকিয়ে দেওয়া হলো। কত আয়তন আমরা সেগুলো জানি, ভাবলাম। এবার এখানে ইলেকট্রিক স্পার্কিং ব্যবস্থা করে যখনই দেব দাহ্য যে কোনো হাইড্রোকার্বন গ্যাস, হাইড্রোকার্বন মানে কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যে কোনো গ্যাস হাইড্রোকার্বন, সেটা কিন্তু অত্যন্ত দাহ্য হয়। ফলে দহনে সহায়ককারী গ্যাস এখানে অক্সিজেন রয়েছে, ফলে আগুন লাগলে সঙ্গে সঙ্গে এখানে বিস্ফোরণ সহ এটা জ্বলে উঠবে। জ্বলে উঠে আস্তে আস্তে আমরা জানবো একটা জিনিস, যে কোনো হাইড্রোকার্বন যদি দহন হয়, হাইড্রোকার্বনের যদি দহন হয় তাহলে O2-র সঙ্গে সে বিক্রিয়া করে এবং তৈরি করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প। কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকবে আর জলীয় বাষ্প থাকবে। এবার এটা যা হলো, এখানে মোটামুটি দহন বিক্রিয়া কমপ্লিট হয়ে গেলে এটা আগুনটা নিভে যাবে এবং এটাকে আবার যদি আগের তাপমাত্রায় ধীরে ধীরে কিছুক্ষণ রেখে দিই, যদি আগের স্বাভাবিক যে তাপমাত্রায় পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলাম সেই তাপমাত্রায় যদি নিয়ে আসি, তাহলে কিন্তু স্বাভাবিক তাপমাত্রা, পরীক্ষণীয় তাপমাত্রা, সেখানে কিন্তু জল যেটা তৈরি হলো জলীয় বাষ্প হিসাবে সেটা তরল হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়াটা হাইড্রোকার্বনটার সঙ্গে অক্সিজেন গ্যাসের এই বিক্রিয়াটা হয়ে কার্বন ডাইঅক্সাইড জল এখানে তৈরি হবে। জলটা তরল হয়ে যাওয়ার জন্য তার আয়তনটা কিন্তু গ্যাসের যে আয়তন ছিল তার থেকে অনেকটাই কম হবে। ফলে এটাকে আমরা এখানে নগণ্য ধরে নেব, উৎপন্ন জলের আয়তন নগণ্য হিসেবে ধরে নেব। পরে আরও আলোচনা করব বিষয়ে। তাহলে এবারে যেটা দাঁড়াচ্ছে, এখানে এই দহন বিক্রিয়া হয়ে যাওয়ার পর মিশ্রণটার একটা আয়তন দাঁড়াবে। আগে যে আয়তন ছিল আমরা জানি দুটোর যোগফল। দহন বিক্রিয়া করে ঠান্ডা করে আবার আগের চাপ ও তাপমাত্রা নিয়ে আসলে যে আয়তন হবে সেটাও আমরা এখান থেকে স্কেলের মাধ্যমে পেয়ে যাব। এইবার দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই আয়তনের সংকোচন হয়, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের মোট আয়তন থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং জলটা তো নগণ্যই ধরছি, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা যেটা আছে বা কিছুটা অক্সিজেন যদি রয়ে যায়, সে যে আয়তনটা টোটাল এখানে দাঁড়াবে সেটা কিন্তু কম হয়। অর্থাৎ এক্ষেত্রে দহন বিক্রিয়ায় কিন্তু আয়তনের সংকোচন হয়। এই দহন বিক্রিয়া আয়তনের যে সংকোচনটা হয় সেটাকে বলি আমরা আয়তনের প্রথম সংকোচন। কি বলি আমরা? আয়তনের প্রথম সংকোচন আমরা বলি। যাই হোক, এখানে আয়তনের প্রথম সংকোচন কিন্তু আমরা এখানে পরীক্ষার মাধ্যমে জেনে যেতে পারব। আচ্ছা, এবার নেক্সট যেটা করা হয়, কিছু কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো অন্য কিছু কিছু গ্যাস বলছি, কিছু কিছু পদার্থ আছে সাধারণত তরল দ্রবণ হিসেবে থাকে, সেগুলো কিন্তু কিছু কিছু সিলেক্টিভ গ্যাসকে কিন্তু শোষণ করতে পারে। সেরকমই KOH দ্রবণ অর্থাৎ কস্টিক পটাশ দ্রবণ অথবা NaOH দ্রবণ অর্থাৎ কস্টিক সোডা দ্রবণ, তারা কিন্তু যে কোনো একটাই কিন্তু এখানে যদি আমরা ঢুকিয়ে দিই, এদের
কি করতে পারে, এরা করতে পারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শোষণ করতে পারে। অর্থাৎ এখানে এদের দহনে যদি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে, সেই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডটাকে এরা শোষণ করবে। তাহলে যেহেতু এটা দ্রবণ অর্থাৎ তরল মাধ্যম, মানে এনএইচের জলীয় দ্রবণ আমরা নিয়েছি, তরল হিসাবে নিয়েছি, ফলে এতে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা শোষিত হয়ে যায়, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটার আয়তন কিন্তু অনেক সংকুচিত হয়ে যাবে, ফলে আয়তন কিন্তু নগণ্য হয়ে যাবে। ফলে এখানে যে গ্যাস মিশ্রণটা আছে তার আয়তন আরও কমে যাবে। এক্ষেত্রে দ্বিতীয়বার এটা ঢোকানোর পর, ঝাঁকিয়ে দেওয়ার পর, এর শোষণের পর যে আয়তনটা কমলো সেটাকে বলি আমরা আয়তনের দ্বিতীয় সংকোচন। আচ্ছা, এখানে বুঝতেই পারছি আয়তনের যে দ্বিতীয় সংকোচনটা হবে, সে আয়তনের দ্বিতীয় সংকোচনটা কিন্তু এখানে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হবে সেই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সমান, অর্থাৎ CO2 গ্যাস এর আয়তনের সমান এক্ষেত্রে, অর্থাৎ গ্যাসীয় হাইড্রোকার্বনের বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এভাবে আমরা আরেকবার দেখে নিচ্ছি। কি করব, ইউরোমিটার যন্ত্র আছে, এখানে দাগ কাটা আছে, কত আয়তন নিচ্ছে আমরা এখানে বুঝতে পারছি পরীক্ষণীয় চাপ ও তাপমাত্রায়। এখানে এটা গ্যাসীয় হাইড্রোকার্বন, যার সংকেত নির্ণয় করতে হবে সেটা এখানে প্রবেশ করিয়ে দিতে হবে নির্দিষ্ট আয়তন মেপে। তারপরে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সেখানে দিতে হবে এবং অগ্নিস্ফুলিঙ্গ এখানে সৃষ্টি করে এখানে আগুন লাগিয়ে দিতে হবে, বিস্ফোরণ সহ জ্বলতে থাকবে, জ্বলে জ্বলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প যখন উৎপন্ন হবে, সাধারণ তাপমাত্রা এটাকে আবার নিয়ে আসলে পরে জলটা কিন্তু তরল হয়ে যাবে এবং এর আয়তন নগণ্য হয়ে যাবে। ফলে থাকলেও শুধু কার্বন ডাইঅক্সাইড আর উদ্বৃত্ত কিছু অক্সিজেন গ্যাস এখানে থাকতে পারে। এবার এখানে এই দহনের ফলে দেখা যায় যে মিশ্রণের আয়তন যেটা হয় তার থেকে উৎপন্ন গ্যাস মিশ্রণের আয়তন কিন্তু কম হয়। ফলে আয়তনের এখানে একটা সংকোচন হয়, যেটাকে বলে আয়তনের প্রথম সংকোচন। আচ্ছা, এইবার তারপরে কি করা হবে, এখানে NOH দ্রবণ বা KOH দ্রবণ কোনো একটা ঢুকিয়ে ঝাঁকিয়ে দিলে পরে এর বৈশিষ্ট্য হচ্ছে এরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শোষণ করবে এবং তরল মাধ্যমের মধ্যে শোষণ করার জন্য আয়তন অনেকটা নগণ্য হয়ে যাবে। ফলে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা শোষণের জন্য আয়তন আরও কমবে। এটাকে বলি আয়তনের দ্বিতীয় সংকোচন এবং সেই আয়তনের দ্বিতীয় সংকোচনটা উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনের সমান হয়। এই হচ্ছে আমাদের পরীক্ষার কিছু রেজাল্ট আমরা এখানে চিন্তা করে নিলাম। এবার আমরা একটা সমস্যা দেখে নেব এবং তার আগে আমরা দেখে নেব গ্যাসীয় হাইড্রোকার্বন দহন বিক্রিয়ার সমিত সমীকরণ। আসো দেখে নেওয়া যাক সেই দহন বিক্রিয়ার সমিত সমীকরণটা কীরকম, সেটা আমাদের জানতে হবে। তাহলে গ্যাসীয় হাইড্রোকার্বন ধরলাম আমি একটা গ্যাসীয় হাইড্রোকার্বন CxHy, এটা গ্যাসীয় অবস্থায় আছে। এর সঙ্গে কিছু অক্সিজেন গ্যাস যোগ করা হলো, তাতে করে যে গ্যাসগুলো তৈরি হবে আমরা জানি যে কোনো হাইড্রোকার্বনের দহনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর জল তৈরি হয়। সাধারণ তাপমাত্রা নিয়ে আসলে জলটা তরল হয়ে যাবে। এটা কিন্তু এখনও ব্যালেন্স হয়নি, আমরা এখন ব্যালেন্স করব। দেখে নাও ব্যালেন্সটা কেমন করে করছি। আচ্ছা, ব্যালেন্স করা মানে হচ্ছে বিক্রিয়কের দিকে যে পরমাণু যতগুলো আছে বিক্রিয়াজাত পদার্থের দিকেও সেই পরমাণু ততগুলো থাকতে হবে, সেটাই হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, এবার এখানে কার্বন কটা আছে, এক্স সংখ্যক, এদিকে একটা অণুতে কার্বন একটা আছে, তাহলে এখানে এক্স দিলে কার্বনের সংখ্যা বেড়ে গেল। হাইড্রোজেন ওয়াই সংখ্যক, এখানে একটা অণুতে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এখানে y/2 দিলে হাইড্রোজেনের সংখ্যা এইদিকে যা এদিকে তাই হয়ে গেল। আচ্ছা, বাকি রইল অক্সিজেন। এইবার এদিকে তো এইগুলো ফিক্সড করে দিয়েছি, তাহলে এদিকে টোটাল অক্সিজেন কত আছে গুনে নিই। এর একটা অণুতে দুটো অক্সিজেন পরমাণু আছে, তাহলে এরকম এক্স অণু যদি নিই তাহলে এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা 2x। আর ওইদিকে একটা অণুতে একটা অক্সিজেন আছে, y/2 সংখ্যক অণু নিলে পরে সেটা কি দাঁড়াবে, y/2 সংখ্যক অক্সিজেন পরমাণু এখানে থাকবে। গেল। এইবার এই যে সংখ্যাটা, এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের দিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা, ও এর পরমাণু সংখ্যা ডান দিকে। এবার এদিকে এত সংখ্যক অক্সিজেন পরমাণু থাকতে হবে। এবার আমার এখানে যদি ও হতো তাহলে নিশ্চয়ই আমি এখানে 2x + y/2 বসাতাম, তাহলে 2x/y/2 ও থাকতো। কিন্তু আমার এখানে O2 আছে, তাহলে এখানে যা থাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে 2 ভাগটা আমি নিয়ে নিচ্ছি।
দুই ভাগটা যদি নিয়ে নিই তাহলে এটা ক্যান্সেল হয়ে আমার এই সংখ্যায় ও পরমাণু পাবো। তাহলে এখানে সংখ্যাটা যেটা বসাতে হবে সেটা তাহলে দাঁড়াচ্ছে কত, 2x প্লাস ওয়াই বাই টু ডিভাইডেড বাই টু, দ্যাট ইজ এটা x প্লাস ওয়াই বাই ফোর। এই সংখ্যাটা এখানে বসাতে হচ্ছে x প্লাস ওয়াই বাই ফোর। আবার বিপরীত ক্রমে মিলিয়ে দিচ্ছি, এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে, পরমাণুর সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 2x প্লাস ওয়াই বাই টু। এদিকে হচ্ছে বাদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, এইটা, এদিকে ডান দিকে সমান হবে। তাহলে আমরা ব্যালেন্স করে নিলাম এটাকে। তাহলে এই বিক্রিয়াটা যেটা আমরা ব্যালেন্স করে নিয়েছি সেটা হচ্ছে যে কোনো হাইড্রোকার্বন এর দহন বিক্রিয়ার সমিত সমীকরণ। এই সমিত সমীকরণ যদি দেওয়া থাকে কোথাও তাহলে তার থেকে আমরা কি কি জানতে পারি। এখানে যে কোনো সংখ্যা নেই, মানে অণুর সংখ্যা 1, তাহলে এটার এক অণু যদি বিক্রিয়া করতে চায় তাহলে এর অণু সংখ্যা লাগবে এক্স প্লাস ওয়াই বাই ফোর, এবং তখন তৈরি হবে এক্স অণু কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াই বাই টু অণু হচ্ছে জল তৈরি হবে, এটা আমরা জানি। মোল হিসেবে করলে এর 1 মোল যদি আমি নিই তাহলে এর বিক্রিয়া করতে লাগবে এক্স প্লাস ওয়াই বাই ফোর মোল, এবং এর তৈরি হবে এক্স মোল আর এর তৈরি হবে ওয়াই বাই টু মোল। পরিষ্কার? আচ্ছা, এবার আয়তনগত বিচার করি, অনুসংখ্যার বিচার, মোলগত বিচার, এবার আয়তনের বিচার যদি করি। এর যদি আমি নিই হচ্ছে 1 আয়তন, সে 1 ml বা 1 লিটার যাই বলি না কেন, 1 আয়তন, তাহলে এর লাগবে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ফোর আয়তন, এর তৈরি হবে এক্স আয়তন, আর এর তৈরি হবে যেটা সাধারণ তাপমাত্রায় জল তরল তার আয়তন নগণ্য ধরা হয়, তাহলে 0 আয়তন আমরা ধরে নেব। কেন না, সাধারণ তাপমাত্রায় জল তরল হয়ে গেল, তরলের আয়তন গ্যাসের আয়তনের তুলনায় অনেকটা কম হয়, সেই বিচারে আমরা এখানে 0 ধরে নিলাম। তাহলে এটা আমরা দেখে নিলাম। এইটা ব্যালেন্স করা জানতে হবে, না পারলে মুখস্থ করে নিতে হবে। আর এই যে বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি সমিত সমীকরণ থেকে এটা জানা যায়, সেটা আমরা জানতে হবে। আর সমিত না হলে কিন্তু এভাবে লেখা যাবে না, এই অনুসারে হবে না। আচ্ছা, এইবার আমরা একটা সমস্যার কথা দেখব এবং তার সমাধানের পথে যাব, তাহলে বিষয়গুলো পরিষ্কার হবে। তাহলে সমস্যাটা কি আমরা এখানে দেখে নিচ্ছি। এখানে প্রথম প্রকার সমস্যা বলে উল্লেখ করা আছে, এখানে আমি একটু বড় করে নিচ্ছি, দেখতে সুবিধা হবে। তাহলে কি বলেছে, 20 সেমিকিউব একটি গ্যাসীয় হাইড্রোকার্বনকে 66 সেমিকিউব অক্সিজেন সহ বিস্ফোরিত করা হলো। কোথায় করা হলো? নিশ্চয়ই ইউডোমিটার যন্ত্রে। বিস্ফোরণে উৎপন্ন গ্যাস মিশ্রণকে শীতল করলে মিশ্রণের আয়তন হয় 56 সেমিকিউব। তাহলে ঠান্ডা করলাম, এত টোটাল নিয়েছিলাম, বিক্রিয়া করার পর হয়ে গেল এত। এই মিশ্রণে কেওএইচ দ্রবণ যোগ করলে, আমরা জানি আগে কেওএইচ দ্রবণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শোষণ করবে, তাহলে যোগ করলে ও ঝাঁকালে মিশ্রণের আয়তন গিয়ে 56 থেকে কমে 16 সেমিকিউব হয়ে যায়। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করো। এই তথ্য থেকে হাইড্রোকার্বন সংকেত নির্ণয় করতে বলছে। আমি আরেকবার ইউডিওমিটার যন্ত্রে এই প্রশ্নটা বুঝে নিচ্ছি, তাহলে আরও সুবিধা হবে। একটাই প্রশ্নের উত্তর করলে যাতে করে অনেকগুলো সমাধান আমরা করতে পারি, আমরা সেইভাবেই যাচ্ছি, অর্থাৎ বেস ক্লিয়ার যাতে থাকে সেইভাবেই যাচ্ছি। এইখানে পারদ রাখা আছে, আমরা দেখেছি। এদিকে গ্যাস ঢোকানোর ভাল্ব যা আছে সেগুলো যন্ত্রপাতি। এইখানে দাগ কাটা আছে, এইখানে তার দুটো ঢোকানো আছে। এইখানে ঢুকিয়ে দিয়েছি কি, এইখানে ঢুকিয়ে দিয়েছি এখানে হাইড্রোকার্বন যেটা আছে, যার সংকেত আমি জানি না, ধরে নিচ্ছি CXHY, সেই হাইড্রোকার্বন গ্যাসটা, তার কত 20 সেমিকিউব এখানে ঢুকিয়েছি। আর অক্সিজেন গ্যাস নিয়েছি কত, 66 সেমিকিউব O2 এখানে ঢুকিয়েছি, এবং বিক্রিয়া করে দিয়েছি, মানে এখানে আগুন লাগানোর ব্যবস্থা করে দিয়েছি, ফলে এটা জ্বলতে শুরু করবে। তারপরে ঠান্ডা করলে পরে এর আয়তন হয় গিয়ে কত, 56 সেমিকিউব হলো। তাহলে প্রথম সংকোচন কতটা হলো এখানে পাবো, টোটাল 20 প্লাস 66 যোগ করলে 86, তার থেকে হয়ে গেল 56। তাহলে এর যোগফল থেকে এটা বাদ দিলে পেয়ে যাবো প্রথম সংকোচন। আচ্ছা, নেক্সট তারপরে কি হলো, কেওএইচ দ্রবণ যোগ করা হলো।
এখানে ইউএস দ্রবণ ঢুকিয়ে দিয়ে ঝাঁকিয়ে দেওয়া হলো, এতে আয়তন কমে দাঁড়ালো 16 সেমি কিউব। তাহলে এই যে আয়তন কমলো, কত কমলো? 40 সেমি কিউব কমলো। এইটা হচ্ছে ওখানে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে তার আয়তনের সমান। এই সমস্ত তথ্য থেকে আমরা এবার অঙ্কটা কষে ফেলব। তাহলে আসো দেখে নেওয়া যাক কীভাবে করবো আমরা অঙ্কটা। খুব সহজ সরল পদ্ধতিতে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। আমি ধরে নিচ্ছি যে গ্যাসীয় হাইড্রোকার্বনটার সংকেত CXHY। সুতরাং গ্যাসীয় হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ার সমিত সমীকরণটি হবে এটা, যেটা আগে দেখেছি আমরা। এবার এক আয়তন যদি এটা নিই, তাহলে এটার কত লাগবে? এত আয়তন, এটা এক্স আয়তন, এটা শূন্য আয়তন তৈরি হবে, কারণ তরল হচ্ছে জল, তরল হয়ে গেল, আয়তন নগণ্য। এবার প্রশ্নে কি বলেছে? 20 সেমি কিউব এটা নেওয়া হয়েছিল। 20 সেমি কিউব যদি এটা নিই, 20 গুণ লেগেছে, তাহলে এটাও 20 গুণ লাগবে। এত সেমি কিউব, এটাও 20 গুণ তৈরি হবে, 20x। এটা 20 গুণ করলেও শূন্যই থাকবে। তাহলে এইগুলো আমরা পেয়েছি আয়তনগত বিষয়। এটা হচ্ছে বিক্রিয়া অনুসারে, এটা যদি এই হয় তাহলে এটা অক্সিজেন লাগবে কতটা, এটা তৈরি হবে কতটা। অক্সিজেন যদি বেশি থাকে তাহলে থেকে যাবে, সেটা এখানে প্রশ্নের মধ্যে আসে। এবার বিক্রিয়া আয়তনের প্রথম সংকোচন। এই যে বিক্রিয়া হলো, এতে আয়তনের একটা সংকোচন হলো। কত সংকোচন হলো? 20x + y/4। এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের টোটাল আয়তন, তার থেকে বিক্রিয়াজাত পদার্থের আয়তন হচ্ছে 20x। এইটা কিন্তু শূন্য, এটা ধরা হলো না। এইবার এটা যোগ বিয়োগ করলে পরে যেতে দাঁড়াবে 20 + 5/semi কিউব। তাহলে প্রথম সংকোচনের মান হচ্ছে 20 + 5/semi কিউব। আচ্ছা, এটা হচ্ছে বিক্রিয়া অনুসারে। আচ্ছা, প্রশ্নানুসারে আয়তনের প্রথম সংকোচন কত? 20 সেমি কিউব আমি নিয়েছি হচ্ছে গ্যাসীয় হাইড্রোকার্বনটা, 66 সেমি কিউব অক্সিজেন, বিক্রিয়া করে ঠান্ডা করলে হয়েছে 56। তাহলে এইখানে আয়তনের সংকোচন গিয়ে দাঁড়াচ্ছে 30 সেমি কিউব। তাহলে শর্তানুসারে বিক্রিয়াতেই তো আয়তনের সংকোচন হয়, সেটা ইকুয়াল টু দিস। তাহলে এখান থেকে পাচ্ছি 20 + 5y = 30। তাহলে y = 2। তাহলে y এর মান পেয়ে গেলাম। এরপরে এবার প্রশ্নানুসারে আয়তনের দ্বিতীয় সংকোচন। দ্বিতীয় সংকোচন প্রশ্নে কত? 56 ছিল, তার থেকে হয়েছে কত? 16। আচ্ছা, তাহলে 56 থেকে 16 হয়েছে, 40 সেমি কিউব কমলো। আচ্ছা, এবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত উৎপন্ন হয়েছিল? আমরা এখানে যদি দেখি সমীকরণ থেকে, তাহলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 20x সেমি কিউব। তাহলে 20x সেমি কিউব কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন। আমরা জানি আয়তনের দ্বিতীয় সংকোচন উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনের সমান। তাহলে সেইটা, তাহলে 40 = হয়ে গেল 20x। তাহলে x এর মান, তাহলে x এর মান হয়ে গেল 2। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? আমরা দেখতে পাচ্ছি যে x এর মান 2 বেরিয়েছে, y এর মান 2 বেরিয়েছে। আমরা সংকেত ধরেছিলাম CXHY, তাহলে মান বসিয়ে দিলে হাইড্রোকার্বনের সংকেত দাঁড়াচ্ছে C2H2, অর্থাৎ হাইড্রোকার্বনটা ছিল অ্যাসিটিলিন গ্যাস। আশা করি বোঝা গেল। এবার আমরা চলে আসব দ্বিতীয় প্রকার সমস্যা। তো দ্বিতীয় প্রকার সমস্যাটা আমরা এবার দেখে নিচ্ছি এখানটায়। দ্বিতীয় প্রকার সমস্যাটা কীরকম বলেছে এখানেও, যে 20 সেমি কিউব একটি গ্যাসীয় হাইড্রোকার্বনকে অতিরিক্ত অক্সিজেন সহ বিস্ফারিত করে ঠান্ডা করলে গ্যাস মিশ্রণের আয়তন সংকোচন হয় 30 সেমি কিউব। কত কমলো? একবারে বলে দিয়েছে 30। ওই গ্যাস মিশ্রণে কিউএইচ যোগ করে ঝাঁকালে গ্যাস মিশ্রণের আয়তন আরও 40 সেমি কিউব কমে যায়। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করো। তাহলে বিক্রিয়াটা আমরা এখানে কি বলছে? প্রথমে ইডিওমিটার যন্ত্রে 20 সেমি কিউব ঢোকানো হয়েছিল হাইড্রোকার্বন গ্যাসটা। পরে অক্সিজেন কতটা দিয়েছে সেটা বলেনি, কিন্তু ঠান্ডা ফান্ডা করলে পরে আয়তন কমলো কতটা বিক্রিয়ার পর, সেটা হচ্ছে 30 সেমি কিউব কমলো, অর্থাৎ বিয়োগটা করে দেওয়া আছে। গ্যাস মিশ্রণের মধ্যে এবার কেউইজ ঢুকিয়ে ঝাঁকানোর পর আয়তন আরও কমলো, দ্বিতীয় সংকোচন এখানেও 40 সেমি কিউব হলো। তাহলে হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা চট করে নিচ্ছি, খুব সহজ। হাইড্রোকার্বনের সংকেত ধরে নিচ্ছি CXHY। এর দহন বিক্রিয়ার সমিত সমীকরণ হচ্ছে এইটা। আচ্ছা, এখানে গ্যাসীয় উল্লেখ করতে হবে, এখানে গ্যাসীয়, এখানে গ্যাসীয়, এখানে গ্যাসীয়, এখানে তরল উল্লেখ করতে হবে। আচ্ছা, এবার তাহলে এক আয়তন এটার হলে এটা লাগবে, এটা এতটা লাগবে, এটা এতটা লাগবে, আমরা আগেই দেখেছি। একই রকম করে 20 গুণ লাগলে এটা 20 গুণ, এটা 20 গুণ লাগবে। আয়তনের সংকোচন প্রশ্নানুসারে কত, এই অনুসারে আমরা দিস প্লাস দিস করে এটা বিয়োগ করে দেবো, তাতে এটা দাঁড়াচ্ছে। আবার প্রশ্নানুসারে আয়তনের সংকোচন বলে দিয়েছে কত? 30 সেমি কিউব। তাহলে এখানেও দাঁড়াচ্ছে 20 + 5 হয়ে গেল 30, তো এর মান 2 এখানেও দাঁড়িয়ে গেল।
আবার দ্বিতীয় সংকোচন কত, 40 সেমিকে বলে দিয়েছে। তাহলে আয়তনের দ্বিতীয় সংকোচন উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আয়তনের সমান। তাহলে কতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল, একদম আগের অঙ্কটার মতোই 20x সেমি কিউব তৈরি হয়েছিল। তাহলে 20x ইকুয়াল টু 40, x ইকুয়াল টু 2। তাহলে এখানেও সংকেত দাঁড়ালো আগেরটাই, অর্থাৎ আগের গ্যাসটাই এখানে কাজ করেছে ধরা যেতে, অ্যাসিটিলিন গ্যাস। এবার আমরা চলে আসলাম তৃতীয় প্রকার সমস্যা। তৃতীয় প্রকার সমস্যাটা কীরকম আমরা দেখে নিচ্ছি। তাহলে বলছে অতিরিক্ত অক্সিজেন সহ 3 সেমি কিউব গ্যাসীয় হাইড্রোকার্বনকে বিস্ফোরিত করা হলো। 3 সেমি কিউব গ্যাসীয় হাইড্রোকার্বন নিয়েছে আর অক্সিজেন অতিরিক্ত দিয়েছে, কত দিয়েছে বলেনি। মিশ্রণটি শীতলকুলে 6 সেমি কিউব আয়তনের সংকোচন হয়, মানে প্রথম সংকোচন 6 সেমি কিউব। হাইড্রোকার্বনটির বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 14 যদি হয়, তাহলে ওই হাইড্রোকার্বনটার সংকেত নির্ণয় করো। তাহলে এইটা একটু অন্য টাইপ দেখা যাচ্ছে, দেখে নিন কেমন করে করবো। ধরে নিচ্ছি প্রথমে হাইড্রোকার্বনের সংকেত CXH হয়, দহন বিক্রিয়ার সমিত সমীকরণ এটা একই জিনিস। এক আয়তন লাগলে এটা এত লাগবে, এটা এত লাগবে, আমরা দেখে নিয়েছি আগের মতো। এটা 3 গুণ লাগলে এটাও 3 গুণ, এটা 3 গুণ, অর্থাৎ 3 সেমি কিউব লাগলে এটা 3 × x + y/4 সেমি কিউব, এটা 3x সেমি কিউব। এটা শূন্য কেন, এটা জলের আয়তন, তরল যেহেতু নগণ্য ধরা হয়েছে। তাহলে আয়তনের সংকোচন এখান থেকে বের করে 3 + দিস মাইনাস দিস বললে পরে যেটা বেরোবে সেটা হচ্ছে এইটা। এবার প্রথম সংকোচন বলে দিয়েছে প্রশ্নে কত, 6 সেমি কিউব হচ্ছে প্রথম সংকোচন। তাহলে সেই অনুসারে যদি আমি করি, প্রথম সংকোচন এটা বেরোলো, এটা অনুসারে 6, তাহলে ওয়াইয়ের মান বেরোলো 4। একদম সহজ হিসাবপত্রগুলো করবে তোমরা নিজেরা। এইবার হাইড্রোকার্বনের আণবিক ভর কত, 28। কেন বলে দিয়েছে হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব 14, তাহলে আণবিক ওজন কত, তার দ্বিগুণ মানে 28। আচ্ছা, এইবার হাইড্রোকার্বনের আণবিক সংকেত তো এটা ধরে নিয়েছি, মানে পেয়ে গেছি, কারণ x এর মান পাইনি, y এর মান তো পেয়েছি। তাহলে CXHY ছিল, তাহলে CXH4 করে নিতে পারছি। তাহলে সেই অনুসারে আণবিক ভর দাঁড়াচ্ছে 12x প্লাস কত, 4×4। তাহলে 12x + 4 হচ্ছে এই সংকেত থেকে বের করা আণবিক ওজন, আর প্রকৃত আণবিক ওজন হচ্ছে 28। তাহলে দিস 12x + 4 = 28 হচ্ছে। তাহলে x এর মান বেরিয়ে গেল 2। তাহলে আলটিমেটলি x এর মান 2, y এর মান 4 হলে গ্যাসীয় হাইড্রোকার্বনের সংকেত হচ্ছে C2H4। তাহলে এই গেল আমাদের 3 প্রকারের হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় সংক্রান্ত সমস্যা। আশা করি বোঝা গেল। এইবার এই যে গ্যাসমিতি, সেই গ্যাসমিতি দিয়ে আমরা আরও কিছু সমস্যার সমাধান করতে পারি, সেরকম একটা সমস্যা দেখে নিচ্ছি গ্যাস মিশ্রণের সংযুতি নির্ণয় সংক্রান্ত। ভালো করে এটা খেয়াল করবে, প্রশ্নটা আগে দেখে নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে CO এবং H2 গ্যাস, মানে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস মিশ্রণের 60 ml নেওয়া হলো। কত ml, 60 ml নেওয়া হলো, এবং তার মধ্যে 40 ml কী করা হলো, অক্সিজেন গ্যাসের সাথে মিশ্রিত করে ইউরিওমিটারে বিস্ফোরণ ঘটা হলো। তাহলে ইউরিওমিটারে কী নেওয়া হলো, CO আর H2 এর মিশ্রণ নেওয়া হলো টোটাল 60 ml, তার সঙ্গে যোগ করে দেওয়া হলো 40 ml O2। এটা ইউরিওমিটার যন্ত্রের ভিতরে ঢুকিয়ে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হলো। আচ্ছা, বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস মিশ্রণটাকে শীতল করলে এই টোটাল মিশ্রণটা আবার বিক্রিয়া করে পরে টোটাল আয়তন যেটা হয়, সেটা আয়তন হয় 30 ml। তাহলে ছিল হচ্ছে 100 ml, বিক্রিয়ার পর আয়তন হলো 30 ml। তাহলে প্রথম সংকোচন যেটা হলো 100 - 30 মানে 70 ml হবে, আমরা এখান থেকে বুঝে ফেলতে পারছি। এবার বলছে এই সমস্ত তথ্য থেকে এই যে প্রাথমিক গ্যাস মিশ্রণ মানে CO আর H2 টোটাল ছিল 60 ml, এর সংযুতি নির্ণয়, অর্থাৎ 60 ml এর মধ্যে কতটা আছে CO, কতটা আছে H2 সেটা বের করতে হবে আমাদের। তাহলে এই অঙ্কটা আমরা একটু দেখে নিচ্ছি, দেখো ভালো করে। তাহলে প্রশ্নটা আমরা সামনে রাখলাম এবং তার উত্তরটা আমরা করছি। প্রশ্নটা আমি এখানে নিচে রাখছি, উপর থেকে উত্তরটা করে আসছি। আচ্ছা, ধরে নিচ্ছি মিশ্রণে CO আছে কতটা, CO আছে x ml, এটা ধরে নিলাম। CO ছিল x ml, তাহলে H2 থাকবে কতটা, 60 - x ml থাকলো। আচ্ছা, এবার এখানে
যে বিক্রিয়াগুলো ঘটবে সেগুলো দেখছি আমরা। কী কী বিক্রিয়া? একটা বিক্রিয়া এখানে ঘটবে, আমি একটু ছোটো করে নিচ্ছি। একটা বিক্রিয়া এখানে ঘটবে, সিও গ্যাসীয় পদার্থ তার সঙ্গে O2 গ্যাসের বিক্রিয়া হয়ে তৈরি করবে CO2 গ্যাস। ঠিক আছে, আমি একটু কাছাকাছি চাপিয়ে লিখি, এক লাইনে দুটো করবো। CO2 গ্যাস, এটা ব্যালেন্স করলে এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, গেল। আরেকটা বিক্রিয়া হবে, হাইড্রোজেন গ্যাসও কিন্তু অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করবে এবং জল তৈরি করবে, সাধারণ তাপমাত্রায় চলে আসে, সেটা তরল হয়ে যাবে। এটা ব্যালেন্স করলে 2, এটা 2 দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এই বিক্রিয়াটা যেটা হলো, সেইখানে কি হলো, 2 আয়তন যদি আমি এটা নিই, তাহলে 1 আয়তন লাগবে হচ্ছে অক্সিজেন দহনের জন্য, আর 2 আয়তন এটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে এটা নিয়েছি কত, সিও নিয়েছি XmL। XmL যদি নিই, এটা তার অর্ধেকটা লাগবে, অর্থাৎ x/2 ml। সমীকরণ থেকে বুঝতে হবে 2 এ যদি x হয় তাহলে 1 এ x/2, এটা তৈরি হবে XmL তৈরি হবে। এটা বোঝা গেল আশা করি। তাহলে এখানে আয়তনের সংকোচন কতটা হলো, দিস প্লাস দিস মাইনাস দিস করলেই পেয়ে যাবো আয়তনের সংকোচন। তাহলে করছি আয়তনের সংকোচন x প্লাস y/2 মাইনাস এক্স, দ্যাট ইজ x/2 ml হচ্ছে এই বিক্রিয়ার জন্য আয়তনের সংকোচন। এদিকে এটা আমি একবারে করছি, এটা যদি আমরা কত 60 মাইনাস XmL নিই, তাহলে পরে এটা লাগবে এর অর্ধেক, মানে 60 মাইনাস x/2 ml। এটা তৈরি হবে 0 ml, কারণ তরল জল, সেটা আয়তন সংকোচন কত, দিস প্লাস দিস মাইনাস দিস করলে আয়তন সংকোচন পাবো। তাহলে সংকোচন হচ্ছে 60 মাইনাস এক্স প্লাস 60 মাইনাস x/2, দ্যাট ইজ আমি 2 করলে পরে কত দাঁড়াচ্ছে, 60 120 মাইনাস 2x প্লাস 60 মাইনাস এক্স, তাহলে দাঁড়াচ্ছে কত, 180 মাইনাস 3x/2 ml হলো। তাহলে এবার আয়তনের, এই বিক্রিয়া আয়তনের সংকোচন হলো এতটা, এই বিক্রিয়া হওয়ার জন্য আয়তনের সংকোচন হলো এতটা। তাহলে মোট আয়তনের সংকোচন কতটা হলো আমরা সেটা হিসাব করছি। তাহলে মোট আয়তনের সংকোচন হচ্ছে x/2 প্লাস 180 মাইনাস 3x/2 এত ml। তাহলে হিসাবটা করছি, কত, 2 এখানে x প্লাস 180 মাইনাস 3x ml, দ্যাট ইজ হচ্ছে 180 মাইনাস 2x/2 ml, তাহলে 90 মাইনাস x ml। এটা হচ্ছে দুটো বিক্রিয়া মিলে আয়তনের মোট সংকোচন। তাহলে এই সংকোচনটা প্রশ্নানুসারে আয়তনের প্রথম সংকোচন বা আয়তনের সংকোচন কত সেটা এবার দেখে নিচ্ছি। প্রশ্নানুসারে আয়তনের সংকোচন হচ্ছে টোটাল 60 ml হচ্ছে মিশ্রণ নিয়েছি, প্লাস 40 ml অক্সিজেন নিয়েছি, ঠান্ডা করার পর হয়ে গেছে কত, 30 ml। তাহলে আয়তনের সংকোচন দাঁড়াচ্ছে কত, 70 ml। তাহলে প্রশ্নানুসারে বুঝতেই পারছি এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এখানেই করে দিচ্ছি আমি। তাহলে 90 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 70, তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, 20। তাহলে এক্সের মান বেরিয়ে গেল 20। তাহলে বুঝতেই পারছি আমরা যে ওই যে মিশ্রণটা ছিল, মিশ্রণে XmL ছিল সিও, তাহলে 60 ml সিও আর H2 এর মিশ্রণে সিও আছে কত, 20 ml, আর H2 আছে কত, 60 মাইনাস 20 ml সমান 40 ml। আশা করি বোঝা গেল বিষয়টা। তাহলে এই হলো হচ্ছে গ্যাস মিতি সংক্রান্ত কিছু সমস্যা। এখানে আমরা এক্সট্রা কিছু জিনিস জেনে নেব আরও কিছু অন্যান্য ধরনের অঙ্ক করার ক্ষেত্রে। এখানে যেটা সামগ্রিকভাবে জানলাম সেটা
যে গ্যাসীয় হাইড্রোকার্বনের সংকেত মোটামুটি নির্ণয় করার কায়দাটাই মোটামুটি প্রাথমিকভাবে জানলাম, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আরও কিছুর ক্ষেত্রে আমাদের কিছু জেনে নেওয়া দরকার, কিছু কিছু গ্যাস শোষকের নাম জেনে নেওয়া দরকার। এগুলো এক্সট্রা করে আমরা জেনে নিচ্ছি। কি কয়েকটি গ্যাস ও তাদের উপযুক্ত শোষকের নাম। গ্যাসের নাম আম্লিক, CO2, SO2, NO2, মানে এগুলো সব আম্লিক গ্যাস। এদের যে কোনোটার শোষণকারী পদার্থ হচ্ছে কস্টিক সোডা, মানে NaOH দ্রবণ বা কস্টিক পটাশ দ্রবণ। অক্সিজেন গ্যাসের শোষণকারী হচ্ছে ক্ষারীয় পাইরোগ্যালেট বা ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। ঠিক আছে। তারপরে ওজোন গ্যাস শোষণকারীর নাম হচ্ছে তারপিন তেল। জলীয় বাষ্প অথবা অ্যামোনিয়া শোষণকারী পদার্থ হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্রবণ। CO মানে কার্বন মনোক্সাইড বা অ্যাসিটিল C2H2 অ্যাসিটিলিন গ্যাস শোষণকারী পদার্থ হচ্ছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ। নাইট্রিক অক্সাইড NO গ্যাস শোষণকারী দ্রবণ পদার্থ হচ্ছে FeSO4, এই দ্রবণটা। এগুলো আমরা জেনে রাখলাম, সেটা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনে আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে আমরা জেনে নিলাম আজকের আলোচ্য বিষয়। ধন্যবাদ।